মানব টিভির অনুষ্ঠানে আমি সাঈদ চৌধুরী আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অতিথি আমেরিকান প্রবাসী বিশিষ্ট সাংবাদিক, মিশিগান প্রেস ক্লাবের সভাপতি, লেখক হেলাল উদ্দিন রানা এবং নিউ ইয়র্ক প্রবাসী সিলেট প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, টাইমস টেলিভিশনের হেড অফ নিউজ ইকবাল মাহমুদ। আজকে আমরা সিলেটের একসময় থুকুর ছাত্রনেতা, মদন মোহন কলেজের সাবেক জিএস, সিলেট সিটি কর্পোরেশনের 2 বারের নির্বাচিত কাউন্সিলর, সাংবাদিক ও রাজনীতিক আজিজুল হক মানিককে নিয়ে কথা বলবো। তিনি অল্প বয়সে চলে গেছেন আমাদের ছেড়ে। 2023 সালের 27 জুন ইন্তেকাল করেছেন। তো রানাভাইকে দিয়ে যদি শুরু করি, রানাভাই যখন সাংবাদিকতা এসেছেন আমাদেরও আগে, তখন আমাদের আজিজুল হক মানিককে কখন দেখলেন? সাংবাদিকতা তিনি তখন শুরু করেছেন না আরো পরে করেছেন? জি, ধন্যবাদ আপনাকে। এবং সেই সাথে আমার খুব ভালো লাগছে যে আমার সাথে যোগ দিয়েছে ইকবাল, আমার এই অত্যন্ত স্নেহের মানুষ, আমার কাছের মানুষ, প্রিয়জন। আসলে মানিক ভাইকে আমরা পেয়েছি মুসলিম সাহিত্য সংসদের মাধ্যমে। প্রথমে তার সাথে আমার পরিচয়, কারণ নুরুল হক সাহেবের ছেলে চিনি, আপনি জানেন যে তার পরিবার, নুরুল হক সাহেবের পরিবার, রুবি আপা বা এনামূলক যুবের মূলত আমাদের সাথে লেখালেখি করতো, আমাদের বন্ধু ছিল। এবং মুসলিম সাহিত্য সংসদের একটা পত্রিকা ছিল, আপনি জানেন হয়তো, এটার প্রকাশনা এখন বন্ধ, আল ইসলাহ। না, এখনো আছে, আল ইসলাহ এখনো আছে। মাঝখানে এটা ছিল না, আমার মনে হয় যে একটু বিরতি ছিল। ইয়েস, বিরতি ছিল। যাই হোক, তো আমরা ওটাই লেখালেখি করতাম। সেটা 70 দশকের শেষ দিক বা 80-র শুরুর দিকে। তো এখানে ছিল সংলাপ, যেটা আফজাল চৌধুরীর নেতৃত্বে সাহিত্য ফ্রন্ট, সংলাপ সাহিত্য সংস্কৃতি ফ্রন্ট। জি, ওটা মুসলিম সাহিত্য সংসদে তখন মানে কবিতা পাঠের আসর বসতো, মানে একটা সাংস্কৃতিক পরিমণ্ডল ছিল, একটা মানে পুরোপুরি কি বলবো, একটা মানে সুন্দর চর্চার পরিবেশ ছিল আমাদের মধ্যে। যদিও খুব কম, অল্প সংখ্যক মানুষ তখন লেখালেখির মধ্যে ছিলেন, বা আপনি জানেন সে সময়ে সিলেটে বা দেশেই এত পত্রপত্রিকা ছিল না। তখন সিলেটে কোনো দৈনিক নেই, মাত্র হাতে গোনা 2-1টি সাপ্তাহিক। তো এই সময়টায় আমরা এখানে মাঝে মাঝে জড়ো হতাম, অনেকেই আসতেন। তার মধ্যে তো প্রয়াত হয়েছেন, সদ্য প্রয়াত হয়েছেন কবি মুকুল চৌধুরী, তিনি আমাদের সিনিয়র ছিলেন। সুলাইমান আহসান সাহেব আসতেন, তারপর তমিরউদ্দিন লুদি আসতেন, তারপর আরেকজন, ওনার নাম আমার মনে পড়ছে, সম্ভবত উনি উসমানী মেডিকেলে পড়তেন, সিলেটের বাইরে কোথাও ওনার বাড়ি, কামাল মাহবুব সম্ভবত। তো উনি এখন কোথায়? কামাল মাহবুব সংলাপের সাথে ছিলেন। জি, তো এখন কোথায় ছিলেন? জি, তো এখন কোথায় আছেন উনি আমি জানি না। তারপর মাঝে মাঝে আব্দুল্লাহ মিনার ভাই আসতেন, ডাক্তার আব্দুল্লাহ মিনার, গল্পকার, কথা সাহিত্যিক। তো এ ধরনের অনেকেই আসতেন। তো মানিক ভাইও আসতেন মাঝে মধ্যে। তারপর মানে সংসদে যেহেতু তার পিতা তখন সেক্রেটারি নুরুল হক সাহেব, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ, দেশের স্বনামধন্য একজন সাহিত্য সেবী, আমি বলবো সংস্কৃতি সেবী, এবং সংসদের কর্ণধার নুরুল হক সাহেব। তো সেই সুবাদে তারা প্রায়ই আসতেন, তিনি আসতেন, জুবের আসতো। তারপর তাদের আরেকটা ছোট ভাই ছিল, এখন জানি না তার অবস্থা কি, তালহা, সিরাজুল হক তালহা তার নাম। তো এরা আসতো মাঝে মাঝে, প্রায়ই আসতেন মানিক ভাই। তারপর তো মানিক ভাই এক সময় সাংবাদিকতায় প্রবেশ করলেন। সেটা আমি তাকে খুব সাংবাদিকতায় খুব একটা পাইনি,
তখন তিনি হয়তো নিরবিচ্ছিন্নভাবে সাংবাদিকতা করতেন, কিন্তু তিনি যখন জালালাবাদে আসলেন তখন কিন্তু আমি দেশের বাইরে চলে এসেছি। আপনি জানেন যে মুক্তাবিজ হুন্নুরের সম্পাদনায় জালালাবাদ বেরোলো 93 সালে, সম্ভবত আপনিও ছিলেন ওই কাগজে। তো সেই শুরু থেকে আমরা ছিলাম 1993 সালে তখন আমি কিন্তু ইনকেলাবে বড় প্রধানের দায়িত্বে আছি, পাশাপাশি কন্ট্রিবিউটর হিসেবে জালালাবাদে লিখতাম, প্রায় সিলেটের অন্য কাগজেও লিখতাম। লুকমান ভাইয়ের একটা কাগজ ছিল আজকের সিলেট, সম্ভবত আজকের সিলেটেও লিখতাম। তো এভাবেই আমার পরিচয়। এবার তার সাথে একটা আত্মিক সম্পর্ক সংসদের মাধ্যমে গড়ে উঠেছিল মাহমুদ। আমরা জানি যে প্রখর মেধাবী এবং সৃজনশীল ব্যক্তিত্ব ছিলেন আজিজুল হক মানিক। দৈনিক জালালাবাদের সাথে যুক্ত ছিলেন, আমরা একসাথেই ছিলাম, একসাথে কাজ করেছি। সেই সাথে আমি জাতীয় দৈনিকে কাজ করতাম। আমি যখন এসেছি সিলেটের সাংবাদিকতায়, তখন রানাভাই তারা থুকুর সাংবাদিকতা করছেন, খুব অনুসন্ধানী সাংবাদিকতার একটা চেষ্টা চরিত্র তখন চলছে। আমাদের মাঝে এক ধরনের তারুণ্য ছিল, আরো তরুণ যারা আসছেন, যেমন আমাদের পরে আপনি আসলেন ইকবাল মাহমুদ, এবং এই ধরনের আরো যারা, তারা আরো মেধাবী। হ্যাঁ, এই আগমনটা ঘটলো, আমাদের এই সময়টা ছিল খুব ভালো সময় সিলেটের সাংবাদিকতায় আমার দৃষ্টিতে, এবং সেই সময় ছিল পেশাদারিত্বের ব্যাপারে আমরা খুব সিরিয়াস ছিলাম। তখন মানিক ভাইকে আমরা জালালাবাদেই আনুষ্ঠানিক সাংবাদিকতায় দেখেছি, যেটা রানা ভাই বললেন, এটা সত্য। এবং মানিক ভাই যে সাংবাদিকতায় তিনি ভালো করবেন সেটা কেউ ধারণা ছিল না। ছিল উনি একজন ভালো বক্তা, ভালো ছাত্র নেতা, এক ধরনের রাজনৈতিক বিশ্লেষণ এইসব করবেন। কিন্তু দেখা গেল না, রিপোর্টিংও তিনি খারাপ করেননি, ভালো করেছেন। তার কথামালাকে, তার বক্তৃতাকে তিনি নিউজে নিয়ে আসতে পারতেন। এই সময়টাতে আপনারা আসলেন এবং বেশ মেধাবী মুখ হিসেবে দ্রুত অগ্রগতি হলো। আপনি কখন মানিক ভাইয়ের সাথে পরিচিত হলেন, ইকবাল মাহমুদ? অনেক ধন্যবাদ সাইদ ভাই। আসলে আপনি ধরেন এট এ গ্ল্যান্স যে ধারণাটি দিলেন মানিক ভাই সম্পর্কে, জনাব আজিজুল হক মানিক সম্পর্কে, এই আপনার বক্তব্য থেকেই পরিষ্কার যে তিনি আসলে মানে খুবই মাল্টি সেক্টরাল একজন ট্যালেন্টেড পারসন ছিলেন। কারণ আপনি বলেছেন যে তিনি রাজনীতিবিদ ছিলেন, তিনি সাংবাদিক ছিলেন, তিনি জনপ্রতিনিধি ছিলেন, শিক্ষক ছিলেন, এটি সম্ভবত আপনি স্কিপ করলেন, তিনি শিক্ষকও ছিলেন, তিনি নানান ভাবে নানান সেক্টরে তিনি যেভাবে তার প্রতিভা, তার যোগ্যতা, তার দক্ষতাকে তিনি মেলে ধরেছেন, এর মাধ্যমে আসলে এটা বলা অত্যুক্তি হবে না যে তিনি একজন মাল্টি সেক্টরাল একজন ট্যালেন্টেড মানুষ ছিলেন। এবং আপনি যে প্রশ্নটি করলেন যে আমি কিভাবে তার সঙ্গে পরিচিত হলাম বা তার সঙ্গে কাজ কিভাবে করলাম, আমার মনে পড়ে আমি দুটো জায়গায় তার সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি এবং খুবই সৌভাগ্যবান আমি যে আমার সাংবাদিকতার শুরু যে জায়গায়, সেখানেই একেবারে মানে বিগিনিং থেকেই আমি মানিক ভাইয়ের সাহচর্য পেয়েছিলাম। তিনি জালালাবাদের তখন সম্ভবত ম্যানেজিং এডিটর ছিলেন, আমি তখন শিক্ষানবিশ রিপোর্টার হিসেবে জয়েন করি 2000 সালে। তো সেখানে তার সঙ্গে কাজ করেছি। অত্যন্ত ব্যস্ত মানে পার্সোনালিটি তিনি ব্যবস্থাপনা দেখভাল করতেন, পাশাপাশি তিনি তখন জনপ্রতিনিধিও হয়ে গেছেন, এবং তার অন্যান্য যে সমস্ত দিক আপনি বললেন সেই দিকগুলো নিয়ে তিনি ব্যস্ত আছেন। তিনি ব্যবসায়ীও ছিলেন, আপনি জানেন, তিনি ব্যবসায়ীও ছিলেন, ব্যবসা ক্ষেত্রেও তিনি সাফল্য লাভ করেছিলেন। সেই জায়গায় আমি কাজ করেছি তার সঙ্গে। এরপরে আমি সিলেট প্রেস ক্লাবে তার সঙ্গে কাজ করেছি, কারণ আমি সিলেট প্রেস ক্লাবে যখন সম্ভবত 2016 সালে আমি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিলাম, সেই কমিটিতে তিনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন। তো আমি আমার অনেক স্মৃতি আছে, সেগুলো বলবো নিশ্চয়ই পর্যায়ক্রমে। তো এই দুটো জায়গায় তার সঙ্গে কাজ করে আমি আমার যে উপলব্ধি হয়েছে তার সম্পর্কে, আসলে যে শুরুতেই বললাম যে তিনি একটি বহুমুখী প্রতিভার একটি সমন্বিত চরিত্র ছিলেন। কারণ তিনি একদিকে যেমন নিজে মেধাবী ছিলেন, অন্যদিকে তিনি মেধা পড়তে পারতেন, মেধাবী চেহারাগুলো পড়তে পারতেন, কার ভেতরে কি ট্যালেন্ট আছে, কি সম্ভাবনা আছে, সেগুলো তিনি ধরতে পারতেন, বুঝতে পারতেন, এবং সেই মানুষগুলোকে তিনি উৎসাহ দিতেন। আমি বলছি না যে আমি খুব মেধাবী কিংবা আমার মধ্যে কোনো মেধা হয়তো তিনি পেয়েছেন কিনা আমি জানি না, কিন্তু আমি খুবই সৌভাগ্যবান যে তিনি আমাকে খুব বেশি উৎসাহ দিতেন। আমার মনে আছে আমি মানে হয়তো একটু ইমোশনাল কারণে একটু মানে খেই হারিয়ে ফেলতে পারি, কিন্তু আমি যখন যে স্মৃতিটুকু মনে পড়ে সেগুলো হয়তো বলবো। আমার মনে আছে আমি একবার নির্বাচনে, সিলেট প্রেস ক্লাবের নির্বাচনে
সম্ভবত পাঠাগার ও প্রকাশনা সম্পাদকে দাঁড়িয়েছিলাম। সেখানে তিনি আমাকে নির্বাচনের একদিন আগে, আমি খুব ব্যস্ততার সঙ্গে ক্যাম্পেইন করছি, একদিন আগে তিনি আমাকে ডেকে নিয়ে বললেন যে তোমার সম্ভবত একটা ভোট কম আছে। হ্যাঁ, একটা ভোট কম আছে। আমি সেটা বিশ্বাস করিনি, খুব গুরুত্ব দিইনি। এই কারণে দিইনি যে আমি তখন খুবই ওভার কনফিডেন্ট ছিলাম। আমি এটা একটু বলে রাখি যে আমি একটু প্যানেলের বাইরে ছিলাম। মানে আপনারা জানেন যে আপনারা দুজনই সিলেটে প্রেস পলিটিক্স করে এসেছেন। তখন জনাব মুক্তাবিসুর নূর আমাদের মানে আমাদের বলয়ের আধ্যাত্মিক নেতা, তিনি এক ধরনের মানে এক ধারার গুরু, প্রতাপশালী একজন সাংবাদিক নেতা। তিনি একটি প্যানেল দিয়েছেন, সেই প্যানেলে আমার জায়গা হয়নি। অন্যদিকে অন্য একটি প্যানেল আছে, সেই প্যানেলেও আমার জায়গা হয়নি। আমি ইন্ডিপেন্ডেন্ট দাঁড়িয়েছি। তো আমার স্বাভাবিকভাবে আমার সাংবাদিকতার যিনি মানে সবাই বলে যে আমার গুরু মুক্তাবিসুর নূর, তিনি তার ব্লেসিংস আমার পক্ষে নেই। তিনি যেহেতু তার একটি প্যানেল আছে, সেই প্যানেলের একজন প্রার্থী আছে, তো আমি তার ব্লেসিংস পাইনি। অন্যদিকে তো বিপরীত বলয়ের তো পাওয়ার কথাই না। তো সেই জায়গায় আমি ইন্ডিপেন্ডেন্ট দাঁড়িয়েও আমি যেভাবে রেসপন্স পাচ্ছিলাম, আমি খুবই ওভার কনফিডেন্ট ছিলাম। সেই জায়গায় যখন মানিক ভাই আমাকে বললেন যে একটা ভোটের সম্ভবত কমতি আছে তোমার, আমি খুব একটা আসলে ওইভাবে গুরুত্ব দেইনি। বিশ্বাস করেন, নির্বাচনে আমি এক ভোটেই হেরেছিলাম। এবং এই পর্ব শেষ। এই নির্বাচনের পরে আমি প্রেস ক্লাবের সেক্রেটারি হলাম। সেক্রেটারি হওয়ার সময় তিনি সেক্রেটারি হওয়া পর্যন্ত তিনি সক্ষম ছিলেন। এই বললাম তো, সেই কমিটিতে তিনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন, খুব যথেষ্ট সক্ষমতার সঙ্গে তিনি পারফর্ম করেছেন। কিন্তু আমি যখন সেক্রেটারি হলাম, যে নির্বাচনে আমি সেক্রেটারি পদে দাঁড়ালাম, তখন তিনি ভীষণ অসুস্থ, এবং তার অসুস্থতা দিন দিন এত ডেটোরিয়েট করছিল যে যখন নির্বাচনের দিন আমরা খুবই কনফিউজ ছিলাম যে তিনি ভোট দিতে পারবেন কিনা। মানে তার স্মৃতিশক্তি হারিয়ে যাচ্ছিল, তিনি কাউকে চিনতে পারছিলেন না, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ভোট দেওয়ার জন্য যে সবচেয়ে অপরিহার্য কলম তিনি ধরতে পারতেন না। তো এখন কি করা যায়, নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলে তার জন্য একটা বিশেষ ব্যবস্থা করার সুযোগ দেওয়া হলো যে তিনি একজন সহকারী নিয়ে যাবেন, হ্যাঁ, তিনি ডিকটেট করবেন এবং সে অনুযায়ী সহকারী ভোট দেবেন। তো আমার মনে আছে যে এনামুল হক জুবের ভাই, আপনারা জানেন যে তার ছোট ভাই, তিনি গেলেন তার সঙ্গে ভোট দানে সহযোগিতা করবার জন্য। তখন তিনি কাউকে ছিলেন, এমনকি মাঝে মধ্যে জুবের ভাইকেও মানে ভুলে যান, এরকম একটা অবস্থা। তো জুবের ভাই আমাকে এসে বলেছেন পরে যে উনি ভোট কক্ষে গিয়ে প্রেসিডেন্ট পদের ভোটের আগে সবাইকে উনাকে বলছেন ইকবাল মাহমুদকে দাও, ইকবাল মাহমুদকে দাও, মানে ইকবাল মাহমুদের ব্যালটে আগে ভোট দাও। এটা উনি উনাকে প্রথমেই বলছে। তো যাই হোক, তুমি বলছেন যে আচ্ছা ঠিক আছে, ইকবাল মাহমুদ প্রেসিডেন্ট কাকে দেবেন সেটা বলেন। তো যাই হোক, উনি বললেন যে কে কে আছে, পরবর্তী পর্যায়গুলো আমি এই স্মৃতিটা এই জন্য বললাম যে তিনি কিভাবে আমাকে স্নেহ করতেন, যে এত তিনি অতটা ভারসাম্যপূর্ণ জায়গা ছিলেন না, তিনি তার ফিজিক্যাল এবং মেন্টাল স্ট্যাবিলিটি ওরকম ছিল না, তখনও তিনি আমাকে স্নেহ করেছেন, মনে রেখেছেন। এনিওয়ে, তার দ্বারা আমি নানানভাবে প্রভাবিত হয়েছিলাম বিভিন্ন ক্ষেত্রে। আমি মাঝে মাঝে মানে ধরতে পারতাম না, মাঝে মধ্যে আমি হিসাব মিলাতে পারতাম না যে এত বহুমুখী জায়গায় একজন মানুষ কিভাবে তার ট্যালেন্টের ছাপ রাখতে পারে। রানা ভাই, চৌকস সাংবাদিক হিসাবে আপনি চেষ্টা চরিত্র করেছেন বা সারা জায়গাতে পেরেছেন ওই সময়ে, তখন আপনিও ইয়াং আর আমরা অনেকটা কিশোর। এই সময়টাতে আজিজুল হক মানিক ভাই এরা আসলেন মূলত অন্য পেশার মানুষ হিসাবে, অতটা সাংবাদিক পরিচয় নয়, লেখালেখিতে আসলেন। কিন্তু জালালায় যখন তিনি সাংবাদিকতায় সরাসরি সম্পৃক্ত হলেন, এক ধরনের ফুল টাইম সাংবাদিকতা, তখন তার অতীতটাকে আমরা যারা দেখেছি, তাকে মদন মোহন কলেজে দুর্দান্ত ছাত্র নেতা ছিলেন, একটা তুমুল জনপ্রিয়তা তার ছিল। 1982 সালের কথা আপনার নিশ্চয়ই মনে আছে, ছাত্র সংসদে বিপুল ভোটে জয়ী হয়েছিলেন, এবং তার মাঝে একটা তারুণ্যের স্পর্ধিত আকাঙ্ক্ষা ছিল সমৃদ্ধ সমাজ গঠনের বা সমৃদ্ধ রাষ্ট্র গঠনের একটা পথ চলা, যাদের সাথে তিনি কাজ করতেন
করে 2003 সালে বা 8 সালে তিনি সিটি কর্পোরেশনের কাউন্সিলর নির্বাচিত হলেন দরগা মহল্লা ওয়ার্ড থেকে। কিন্তু আমি এর আগে অংশটাতে যাই, যেটা আপনার কাছ থেকে জানতে চাই। জালালাবাদে সাংবাদিকতার সময় তিনি দুটো কাজ করেছিলেন আমার দৃষ্টিতে। একটা হলো এই যে ইকবাল মাহমুদের মতো যারা মেধাবী নতুন আসছিলেন ওই সময়টাতে, তাদের উৎসাহিত করা, উজ্জীবিত করা, অনুপ্রাণিত করা, ক্ষেত্র বিশেষে এই কাজটা তিনি করতেন। শুধু সিলেট শহরে নয়, হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজারে, জালালাবাদের আমাদের যারা সংবাদদাতা ছিলেন বা মাঝে মাঝে যারা জালালাবাদে লেখতেন, এমনকি সিনিয়র যারা আগের লেখক জালালাবাদে লেখতেন, তাদের সাথেও তিনি একটা লিয়াজো করতেন, উজ্জীবিত করতেন তাদের। এই সময়টাতে আমরা তাকে পেয়েছি। তার মাঝে আমরা নৈতিকতা পেয়েছি, নৈতিকতা শিক্ষা তিনি তারুণ্যের মাঝে স্প্রেড করতে চাইতেন। আদর্শ চর্চা, দেশপ্রেমের ব্যাপারটা তার মাঝে ছিল। দেশপ্রেমের কোনো বিষয়ে কথা যখন উঠতো তিনি খুব সিরিয়াসলি কথা বলতেন, এবং তখন তিনি একজন রাজনীতিক হয়ে যেতেন। এই সময়টাতে আপনি তাকে কিভাবে বিশ্লেষণ করবেন, মানে তার তৎপরতাকে আপনি কিভাবে দেখেছেন? জি, ধন্যবাদ আপনাকে সাইদ চৌধুরী। আমি তার আগে একটু আলোকপাত করতে চাই আজিজুল হক মানিকের পরিবার সম্পর্কে। তিনি আসলে এমন একটি পরিবার থেকে উঠে এসেছেন যে পরিবারটি হচ্ছে আমাদের সিলেটের একটি ঐতিহ্যবাহী পরিবার। আমি বলবো যে এই পরিবার, নুরুল হক সাহেব তার জীবনটা, তিনি ছিলেন আমাদের আদর্শের অন্যতম ধারক বাহক। তাকে আমরা, নুরুল হক সাহেবকে আমরা কিভাবে চিনি? তাকে এভাবে চিনি, তার পায়ের স্পঞ্জটা মনে হতো যে যে কোনো সময় ছিঁড়ে যাবে। তার পাজামাটা মলিন, পাঞ্জাবিটা মলিন, তারপরও কিন্তু তিনি সংসদের জন্য আপোষহীন। তিনি সেই সাত সকালে চলে আসতেন, সন্ধ্যায় চলে আসতেন। যখনই যেতাম তখনই তাকে পেতাম। আমাদেরকে খুব স্নেহ করতেন। আমরা তো দূর থেকে সালাম দিতাম, সালাম দিয়ে কি বই চাই, কিছু লাগবে, তো এই ধরনের কথাবার্তা আর কি। যেহেতু মানে জুবেরের আব্বা, তো আমরাও তাকে খুব সমীহ করতাম, সম্মান করতাম। আজিজুল হক মানিক এমন একটি ঐতিহ্যবাহী পরিবার থেকে সিলেটের উঠে এসেছেন। তার রক্তে ছিল সাহিত্য, সংস্কৃতি, সাংবাদিকতা, সব সুকুমার কাজগুলো তার রক্তের মধ্যেই প্রবাহিত ছিল। আমরা যতটুকু জানি, আমি এই পরিবারকে, আজিজুল হক মানিক কিন্তু এই পরিবারের বড় মানে ছেলে সন্তান। তার বড় বোনেরা রয়েছেন, তাদের পরিবারের সবাই কিন্তু লেখালেখিতে জড়িত ছিল। আজিজুল হক মানিকের এই যে শূন্যতা, এটা আমার মনে হয় সিলেটে বহুদিন বিরাজ করবে। এবং জালালাবাদে তার শ্রম, অবদান, বা সিলেটের সাংবাদিকতা অঙ্গনে তার অবদান, তিনি যেটা ইকবাল বলেছেন যে তিনি বহুমুখী প্রতিভার অধিকারী। একাধারে তিনি ছিলেন একজন নেতা, জননেতা বলবো, যে জনগণের ভোটে নির্বাচিত একজন প্রতিনিধি। তারপর এর আগে তার বর্ণাঢ্য ছাত্র রাজনীতির একটা কেরিয়ার রয়েছে, যেটা তিনি আপনি উল্লেখ করলেন সাইদ চৌধুরী। তো সব মিলিয়ে আমার মনে হয় যে আজিজুল হক মানিককে আমাদের এই স্বল্প পরিসরে মূল্যায়ন করা আসলে একটি কঠিন কাজ। তো আমার তরফ থেকে এটাই আমি বলবো যে আজিজুল হক মানিকের রক্তেই ছিল এই বিষয়গুলো, এবং তিনি উত্তরাধিকার সূত্রেই একটা বর্ণাঢ্য বিষয় পেয়েছিলেন। তো সেই হিসাবে আজিজুল হক মানিক ছিলেন নুরুল হক সাহেবের সুযোগ্য সন্তান, এবং আমার মনে হয় তার অবদানই, তার কর্মই মশিয়ান হয়ে থাকবে। সাইদ চৌধুরী, আমরা রানা ভাই শুনি ইকবাল মাহমুদের। ইকবাল মাহমুদ, জি আমি শুনতে পাচ্ছি, সাইদ ভাই বলেন। 2014-15 সালে আজিজুল হক মানিক প্রেস ক্লাবের সহসভাপতি ছিলেন, আপনিও সেই সংসদে ছিলেন। নিশ্চয়ই আপনি তার সৌরভ তৎপরতা একটু আগে আপনি উল্লেখ করতে শুরু করেছিলেন, হয়তো আরো কিছু কথা বলবেন। জালালাবাদে আমরা যখন তার সাথে কাজ করেছি, এবং তিনি জালালাবাদ থেকেই এই দায়িত্বে গিয়েছিলেন, আমি তো তখন বিলেতে চলে এসেছি। আমরা জালালাবাদে কোনো প্রবন্ধ টবন্ধ নিয়ে যখন কথা বলতাম, দুই রতন আমরা পেয়েছিলাম, আব্দুল হামিদ মানিক ভাই এবং আজিজুল হক মানিক। আব্দুল হামিদ মানিক ভাই যেহেতু একজন ভালো লোক, প্রবন্ধকার, গবেষক, কাজে তিনি
যে কোনো সম্পাদকীয় লেখার জন্য বা রাষ্ট্রীয় কোনো প্রবন্ধ নিয়ে একটা কথা তুলতেন। এই সময়টাতে আজিজুল হক মানিক মনে হতো যে এই ধরনের কিছু আলোচনা উঠলে তখন তিনি একটু জ্বলছে উঠতেন। রাষ্ট্রীয় সম্পর্কিত যে কোনো বিষয় এটা যেন তার নখদর্পণে ছিল, তিনি চাইতেন এবং বাজিমাত করতেন, সবাই তখন তার কথাই শুনত। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যেহেতু তিনি মাস্টার্স করেছিলেন রাষ্ট্রবিজ্ঞানে, এবং তুলনামূলক রাজনীতি নিয়ে আলোচনার মাঝে একটা পারঙ্গমতা তার ছিল, ফলে তিনি এটাতে খুব দ্রুত পাঠ নিতেন এবং এককভাবে বলতে চেষ্টা করতেন, মুগ্ধতা চড়াতেন। একসময় শাহজালাল জামিয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজে তিনি শিক্ষক ছিলেন, এবং শিক্ষকতায়ও তার ছাত্রছাত্রীরা সবসময় বলতো যে তার ক্লাস, আজিজুল হক মানিকের ক্লাস তারা মিস করে না। এমনকি অন্য ক্লাসের ছাত্ররাও এই ক্লাসে আসে শুধু বক্তৃতা শোনার জন্য। এমন একজন মানুষ আপনারা একই সময়ে প্রেস ক্লাবে নেতৃত্ব দিয়েছেন। প্রেস ক্লাবের রাজনীতিতে, প্রেস ক্লাবের গঠনমূলক কর্মকাণ্ডে, সাংস্কৃতিক কর্মকাণ্ডে আপনি তাকে কিভাবে দেখেছেন? জি, অনেক বিস্তৃত একটি প্রশ্ন আপনি করেছেন, কারণ আমরা শুরু থেকেই আসলে একটি জায়গায় ফোকাস করছি যে তার যে ট্যালেন্টের যে মানে বহুমাত্রিকতা, সেই বহুমাত্রিকতাই আসলে তাকে সমস্ত জায়গায় সুপরিচিতি দান করেছে। তো আমি যেটি মনে করব যে তার সমস্ত পরিচয়ের ঊর্ধ্বে বা সমস্ত মানে তার যে সমস্ত আইডেন্টিটি তিনি ক্রিয়েট করতে পেরেছিলেন, তার প্রতিভা, তার যোগ্যতা, তার দক্ষতার মাধ্যমে সমস্ত জায়গায় তার পরিচয়কে ছাপিয়ে সমস্ত জায়গায় কিন্তু তার নেতৃত্বের যে বৈশিষ্ট্য, তার নেতৃত্বের যে যোগ্যতা বা নেতৃত্বের যে পরিচিতি তিনি মেলে ধরতে পেরেছিলেন, সেটি আসলে সবার সামনে অতিরিক্ত ফোকাসড হয়েছিল এবং সেখানে তিনি এমফাসাইজ দিতে পেরেছিলেন সবচেয়ে বেশি। আপনি দেখেন, যেটি রানা ভাই বললেন যে তিনি পেশাদার সাংবাদিক হিসেবে অত বেশি আসলে মানে একেবারে রিপোর্টার হিসেবে কিংবা লেখক হিসেবে কিংবা অনুসন্ধানী সাংবাদিক হিসেবে অত বেশি নিজেকে মেলে ধরতে পারেননি বা সেইভাবে সেই প্রফেশনালি কাজ করতে পারেননি, কাজ করার সুযোগ পাননি। কিন্তু এটি কেন পারেননি? এর একটি জায়গা হচ্ছে তিনি বেশি জায়গায় ফোকাস করবার কারণে, মানে মাল্টি সেক্টরাল হওয়ার কারণে কোন জায়গায় আসলে মানে অতিরিক্ত কি বলবো কনসেন্ট্রেশন দিতে পারেননি। তবে যেটি কনসেন্ট্রেশন ছাড়াই তার অটোমেটিক্যালি তার যোগ্যতার কারণে, তার মানে কি বলবো তার বৈশিষ্ট্যের কারণেই একটি জায়গা তার যোগ্যতা সবসময় ফোকাসড হয়েছিল, সেটি হচ্ছে নেতৃত্ব। তিনি দেখেন যে জায়গায় গিয়েছেন সেখানে তিনি নেতৃত্বের আসনে আসীন হয়েছেন। আপনি প্রেস ক্লাবের কথা বললেন, প্রেস ক্লাবে তিনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন। অন্যান্য পদে আপনারা যখন ছিলেন তখন হয়তো অন্যান্য ছোট ছোট পদেও ছিলেন। আমার সময় তিনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন। এর আগে আপনি জালালাবাদে দেখেন তিনি ম্যানেজিং এডিটর ছিলেন। হ্যাঁ, তারপরে হচ্ছে কাউন্সিলর হিসেবে একাধিকবার তিনি নির্বাচিত হয়েছেন। সাংস্কৃতিক ফ্রন্ট করেছেন, সেখানে নেতৃত্বের আসনে ছিলেন। কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ ছিলেন, সেখানে সেক্রেটারি ছিলেন। সমস্ত জায়গায় যেখানে গিয়েছেন তিনি নেতৃত্ব দিয়েছেন এবং সেই নেতৃত্বের যোগ্যতাটাই তাকে আসলে সবার কাছ থেকে একটু আলাদা করে রাখতো এবং সেটি তার সবচেয়ে বড় যোগ্যতা ছিল। এবং নেতৃত্বের প্রধান যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে বক্তৃতা দিতে পারার যোগ্যতা। আপনারা জানেন যে অনেক নেতা আছেন যারা আসলে রাজনীতিতে বা পেশাগত মানে নেতৃত্বের জায়গায় খুব সাফল্য অর্জন করতে পারেননি শুধু বক্তৃতার অযোগ্যতার কারণে। কিন্তু সেই জায়গায় মানিক ভাই তার নিজেকে আলাদা করতে পেরেছিলেন, তার অসাধারণ জাদুকরী বক্তব্যের যে যোগ্যতা ছিল সেটি। আমার একবার মনে আছে তিনি একবার মানে যখন কাউন্সিলর হিসেবে প্রথম নির্বাচন করেন, তখন আমি তখন সাংবাদিক, কিন্তু আমার বাড়ি আপনি জানেন যে সিলেট শহরতলি এলাকায়। আমার তখন বাইক ছিল না বা কোনো গাড়ি ছিল না, আমি সিএনজি অটোরিকশায় শহর থেকে বাড়িতে যেতাম অফিস শেষ করে। আমি সন্ধ্যা রাত ৯টা বা ১০টা হবে, তখন তো মধ্যরাত পর্যন্ত নির্বাচনী ক্যাম্পেইন হতো, জনসভা হতো। হাউজিং এস্টেট এলাকা, সরি, মিয়া ফাজিল চিস্ট এলাকায়, সেখানে তার একটি নির্বাচনী সভা চলছে। আমি সিএনজি অটোরিকশায় যাচ্ছি বাড়িতে, মানে ওই মিটিং হওয়ার কারণে এখানে একটু বেশি সময় ট্রাফিক লেগে গেছে, গাড়ি দাঁড়িয়ে গেছে। আমি তার বক্তব্যের দ্বারা এত বেশি তাড়িত হলাম, এত বেশি মুগ্ধ হলাম যে আমি ভাড়া মিটিয়ে ওইখানে নেমে গেলাম। মানে আমি বাড়িতে যাওয়ার
প্লেন বাদ দিয়ে আমি ভাড়া মিটিয়ে নেমে গেলাম এবং তার পুরো বক্তব্য সেখানে দাঁড়িয়ে শুনলাম। তো এইভাবে মানে শুধু আমি একজন না, এইভাবে অনেক মানুষকে তিনি মন্ত্রমুগ্ধের মতো মানে ধরে রাখতে পারতেন তার বক্তব্যের মধ্য দিয়ে। এবং এইভাবে তার বক্তব্য, তার নেতৃত্বের গুণ, যোগ্যতা, এই জায়গাগুলোর কারণে তিনি যে সমস্ত জায়গায় তিনি গিয়েছেন, নেতৃত্বের আসনটি তিনি পেয়েছেন। তবে অতিরিক্ত ট্যালেন্ট থাকলে একটা মুশকিলও আছে। সেই মুশকিলটা হচ্ছে আপনি যেখানে যাবেন সেখানেই আপনার কাজ করতে ইচ্ছে করবে, কিন্তু মানুষের হিউম্যান লিমিটেশন আছে, মানুষ হিসেবে সীমাবদ্ধতা আছে। এই সীমাবদ্ধতার কারণে আপনি সব জায়গায় সমান মানে অবদান বা কন্ট্রিবিউশন রাখতে পারবেন না। কিন্তু এই যে আপনাকে নিয়ে টানাটানি, সমস্ত জায়গায় আপনি নাও করতে পারেন না, সবাই আপনাকে চায়, আপনিও গেলে সবাই খুশি হয়, কিন্তু একটা জায়গায় কনসেন্ট্রেট করতে পারলে যে কন্ট্রিবিউশনটা রাখা যায় সেটা মানিক ভাই রাখতে পারেননি। তিনি এই যে অতিরিক্ত প্রেশার নেওয়ার কারণে, বিভিন্ন মানে ডাইভার্সিফিকেশন থাকার কারণে তার চরিত্রে তিনি এই যে অতিরিক্ত প্রেশার নিতেন, যে কারণে তার শরীরের উপর, তার তার নিশ্চয়ই তার সংসারের উপর, মানে আমি বলছি তার পরিবারের উপর অতিরিক্ত চাপ গেছে এই কারণে তিনি সংসারকে সময় দিতে পারেননি, তিনি তার পরিবারকে সময় দিতে পারেননি, তার নিজের শরীরের যত্ন নিতে পারেননি, যে কারণে তিনি অল্প বয়সে, আপনি যেটা বললেন যে অল্প বয়সে তিনি মারা গেছেন। তাকে এত বেশি ব্রেইন হ্যামারেজ হয়েছিল, এই বয়সে এত সিরিয়াস হ্যামারেজ হওয়ার কথা না, নর্মালি হয় না। তিনি ব্রেন হ্যামারেজ হয়েছিল এবং তার ব্রেনটা এক ধরনের শেষ পর্যন্ত কোমায় চলে গিয়েছিল। সেই ব্রেন আর কাজ করেন, সেটাকে আর রিভাইভ করা যায়নি অনেক চেষ্টা করে। এটি হয়েছিল অতিরিক্ত প্রেশার নেওয়ার কারণে। আমার মনে পড়ে তিনি তখন আমার বাবা মারা যাওয়ার পর আমার বাবার নামে একটা পাঠাগার করেছিলাম এলাকায়। সেই পাঠাগারের উদ্বোধনী অনুষ্ঠানে আমি তাকে দাওয়াত দিয়েছিলাম প্রধান অতিথি হিসেবে, ইফতার মাহফিল সহ। তিনি আমাকে বলেননি যে তিনি ওই দিনই তার আরেকটি প্রোগ্রাম আছে বিশ্বনাথে, তার বাড়ি আপনি জানেন যে বিশ্বনাথে ইফতারের আরেকটা প্রোগ্রামে তিনি প্রধান অতিথি। ইফতারের প্রোগ্রামের নর্মালি সময় থাকে আসর থেকে মাগরিব, আপনারা জানেন এই সময়টা 1 থেকে সোয়া 1 ঘন্টার মধ্যে, কিন্তু এই সময়ে তিনি দুটো প্রোগ্রাম রেখেছেন, কাউকে না করে আমার প্রোগ্রামও রেখেছেন, ওদিকে বিশ্বনাথের প্রোগ্রামটাও রেখেছেন। দূরত্ব, দুই জায়গার দূরত্ব আপনারা আন্দাজ করতে পারছেন, প্রায় 1 ঘন্টা দূরত্বই আছে, কিন্তু তিনি প্রোগ্রাম দুটোই রেখেছেন। এবং তার যে কনফিডেন্স ছিল, তিনি দুই জায়গায় তিনি অ্যাটেন্ড করবেন, দুই জায়গায় বক্তব্য রাখবেন এবং মানে দুখানেই তিনি দুই আয়োজকদেরকে তিনি সন্তুষ্ট করবেন, সেটি করেছেন। কিভাবে করেছেন? ওইখানে বক্তব্য দিয়ে তিনি মোটরসাইকেল নিয়ে রওনা দিয়ে দিয়েছেন। আমি বলছি, বারবার ফোনে যোগাযোগ করছি, তিনি বলছে আসছি, আমি অন দা ওয়ে। এবং শেষ পর্যন্ত তিনি ইফতারের কিছু পরেই আমার এখানে এসে পৌঁছেছেন। এই যে মানে আমি স্মৃতিটা এই জন্য বললাম যে তিনি অতিরিক্ত চাপ নেওয়ার কারণে, বিভিন্ন সেক্টরে তার যে ইনভলভমেন্ট, সেই ইনভলভমেন্টের কারণে তার উপর চাপ অতিরিক্ত গিয়েছে এবং সেই চাপকে তিনি অবলীলায় মেনে নিয়েছেন, অবলীলায় তিনি গ্রহণ করেছেন, সেটাকে ডিনাই করেননি। সেই চাপগুলোকে তিনি মানে সানন্দে গ্রহণ করেছেন, এনজয় করেছেন। তো এটি হচ্ছে মুশকিলের জায়গা, মানে বেশি ট্যালেন্টেড মানুষের মুশকিলের জায়গা হচ্ছে কাউকে কোনো সেক্টরের লোভ তিনি সংবরণ করতে পারেন না। লোভ বলতে আমি এটা নেগেটিভলি বলছিলাম, তিনি সমস্ত জায়গায় তার অবদান রাখতে চান, কন্ট্রিবিউশন রাখতে চান, এবং যে কারণে খুব ইন্টেন্সিভলি কোনো জায়গায় মানে প্রফাউন্ড কন্ট্রিবিউশন রাখা, যেটাকে বলি, সেটা রাখতে পারেন না। সুন্দর একটা বিষয় এসেছে, এটা হয়তো আমরা কোনো একটা আসরে একজন ব্যক্তি আজিজুল হক মানিক বাদেও আমাদের লেখক, সাহিত্যিক, সৃজনকর্মী, এমনকি গবেষক, এদের ক্ষেত্রে এই যে জেনারেল প্র্যাকটিশনার না হয়ে নাক খান গলা মানে স্পেশালিস্ট হওয়ার যে প্রয়োজনীয়তা, এই বিষয়টা আলোচনা হতে পারে। এটা একটা দারুণ বিষয় যে বহুমুখী প্রতিভার অধিকারী হওয়ার পরেও আজিজুল হক মানিক যে কোনো একটা ক্ষেত্রে বিশেষ জায়গায় যেতে পারতেন, অনেক উচ্চতায় যেতে পারতেন, কিন্তু সবটাকে সামাল দিতে গিয়ে এই জায়গা থেকে, এই হয়তো কৃতিত্ব থেকে বঞ্চিত হয়েছেন বা জাতি বঞ্চিত হয়েছে। আমি বলতে চাই যে তার কাছ থেকে আমরা ইন্টেন্সিভলি একটি সেক্টরে যদি আমরা সার্ভিস পেতাম, এই জাতি অনেক বেশি পেত। আমি আপনাদের সাথে একটু স্লাইডলি একটু দ্বিমত পোষণ করছি যে দেখুন, মানুষ তো, মেধা তো গড গিফটেড। এখন আমি যদি এক্সাম্পল কবিতা লিখতে পারি,
সংবাদও লিখতে পারি। আমি যে কোন জায়গায় ভালো করব সেটা আমার কর্ম বলবে। এবং আজিজুল হক মানিক তার সারাটা জীবনই মানে পারফর্ম করে গেছেন। আমরা তো সবাই রঙ্গমঞ্চে একটা অভিনয় করছি কোনো কোনো ক্ষেত্রে। আপনি সাংবাদিকতায়, আমি হয়তো সাহিত্যে, বা অন্যজন অন্য ক্ষেত্রে। তো আজিজুল হক মানিক আসলে তার একটা অদ্ভুত মানে জীবনী শক্তি ছিল আমি বলবো। যে এত অল্প সময়ে এই যে এত সব ক্ষেত্র নিয়ে আপনারা আলোচনা করলেন, তিনি একাধারে ছাত্র নেতা, একাধারে জননেতা, জনপ্রতিনিধি, সাংবাদিক, সাংবাদিক নেতা, মানে এই যে একের ভিতরে এতগুলো সমন্বয়, এটা কিন্তু একটা দুর্লভ বিষয়। সকলের মধ্যে কিন্তু আমরা এই প্রতিভার স্ফুরণ পাবো না, খুঁজে পাবো না, চাইলেও পাবো না, কেউ কেউ পারে। তো আজিজুল হক মানিক ছিলেন এই ব্যতিক্রমদের অন্যতম একজন। এবং তিনি তার জীবনকাল কতদিন ছিল, তিনি কত বছর বয়সে মারা গেলেন? সম্ভবত 60 বা 60। হ্যাঁ, তো 62 ছিল, এটা তো 62 আচ্ছা, 62 তো বছর, এই বয়স, হ্যাঁ, এই 62। এই বয়সটা তো চলে যাবার না। তো আমরা দুর্ভাগ্যজনকভাবে তাকে হারিয়েছি। হ্যাঁ, তিনি হয়তো তার নিজের উপর অত্যাচার করেছেন। এক্স্যাক্টলি, আর আমি এই আমরা, শব্দটা বলতে যাচ্ছিলাম, তিনি আচ্ছা, অত্যাচার করেছেন। এর নিজের উপর অত্যাচার করেছেন। তো এটা এজন্য বলবো যে আমরা যারা এই সাংবাদিকতা পেশায় আছি, বিশেষ করে মফস্বলে, আমাদের জুতা সেলাই থেকে চণ্ডীপাঠ সবই করতে হয়। আমার এখন মনে পড়ছে, আমি যখন আমেরিকায় এসে অ্যাসাইলাম সিক করেছিলাম, তখন আমার ফেডারেল প্লাজা হিয়ারিং হয়েছিল। তো আমি কিছু মানে ওখানে এত বেশি রিপোর্ট সাবমিট করা যায় না, জাজের সময় নাই। তো ওই ফেডারেল প্লাজা 26 তলায় নিউ ইয়র্কে, বর্ডওয়েতে। তো আমাকে জাজ মানে হিয়ারিং এর এক পর্যায়ে বললো যে তুমি ওয়েট এ মিনিট, তুমি যে রিপোর্টগুলো আমার কাছে দাখিল করছো, এখানে দেখি আমি তুমি মানে ক্রাইম সম্পর্কে রিপোর্ট করছো, পলিটিক্যাল রিপোর্ট করছো, এই রিপোর্ট করছো, সেই রিপোর্ট করছো, এটা কিভাবে সম্ভব, হাউ কাম? তো আমি বললাম যে দেখো, এটাই হচ্ছে বাস্তবতা, এবং এটা আমার দেশ, বাংলাদেশ। বাংলাদেশ। হ্যাঁ, এখানে আমরা জানি যে নিউ ইয়র্ক টাইমসে যিনি বুক রিভিউ লেখে, সে শুধু বুক রিভিউ নিয়ে আসে। যে ফুড নিয়ে লেখে, সে কেবল ফুড কোর্ট ডিল করে। না, এটা নিউ ইয়র্ক টাইমস কেন, এটা আসলে ঢাকার এই চর্চা শুরু হয়েছে। ঢাকায় এভাবে না হলেও কিছুটা আছে, ভিত্তিক কিছু সাংবাদিকতা পত্রিকায়। শুরু হয়েছে, যে যে হ্যাঁ, বিট এখন, করতেছে এই বিটেই। হ্যাঁ, বিট ভিত্তিক আছে, কিন্তু আগে এই বিটটা ছিল শুধু রাজনৈতিক ক্ষেত্রে, আওয়ামী লীগ, বিএনপি, এই দুইটাই ছিল মূলত। তারপর এখন জানি না আমি অবস্থা, এখন আমি একটু বিস্তৃত হয়েছে এখন তো পরিবেশ। এখন রানা ভাই অনেক পরিবর্তন, বিভিন্ন জি, সেকশন ওয়াইজ। জি। তো আমি না, মূল বিষয়টা হচ্ছে যে আমাদের মফস্বলে কাজ করতে গেলে, এই যে ইকবাল, তুমি, আমার বাড়িও শহরতলিতে, আমিও এক সময় সেই সকালের খেয়ে বেরিয়ে যেতাম 9টার মধ্যে, আর রাত্রে 12টা 1টায় ফিরতাম বাড়িতে। এক সময় এরকমই আমার গেছে। তো এই যে দিনের যে খাওয়া দাওয়া, এগুলা তো আমি এই জায়গায় একটু ইন্টারাপ্ট করি রানা ভাই। আমি যে অত্যাচার, আপনি যে অত্যাচার শব্দটা বললেন না, আমার মনে পড়ে এই রুটিনটা, ধরেন সকালে বের হলাম, রাত 12টায় ঘরে গেলাম, এই রুটিনটা আমাদের মফস্বলে আমরা যারা সাংবাদিকতা করি, মানে কি বলবো, মোরলেস সবারই এই রুটিন। সবারই, হ্যাঁ। কিন্তু এই রুটিনকে অতিক্রম করে মানিক ভাই যে জায়গায় গিয়ে পৌঁছেছিলেন, সকাল 7টায় বের হয়ে রাত 3টায় বসায় যাওয়া, রাত না, ভোর 6টায় যাওয়া, এরকম এখানে এটা আমি দেখেছি। তো আমি খুব কাছ থেকে দেখেছি। না, ঠিক আছে, তোমার কথা ঠিক আছে, কিন্তু এখানে তার বিষয়টা হচ্ছে যে তিনি ছিলেন জনপ্রতিনিধি। এর বাইরে জনগণের অনেক অনেক ধ্যান দরবার, বিচার, সালিশ, এগুলো থাকতো তার। ক্রিয়েটিভ আড্ডায় বিশ্বাসী ছিলেন আজিজুল হক মানিক, আপনারা জানেন। নৈমিত্তিক মজলিসে সতীর্থ অনুজদের সাথে তিনি আড্ডা দিতেন, বড়দের সাথে তো দিতেনই, জুনিয়রদের সাথে, অনুজদের সাথে তিনি আড্ডা দিতেন, এবং আড্ডায় তিনি সবসময় মধ্যমণি ছিলেন। যেহেতু তিনি জাতীয় পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় কৃতিত্ব দেখিয়েছিলেন, কাজেই ছোট ছোট আড্ডায়ও তার একটা বিতর্ক নিয়ে আসা এবং সেখানে বাজিমাত করার একটা অভ্যাস ছিল। এবং এইটাও তার আরেকটা বড় সমস্যা ছিল, যে কোনো আড্ডায় বসলে মধ্যরাত অবধি তিনি বলতেন, তিনি কথা চালিয়ে যেতেন, এবং আরো লোকজন জমতো, ফলে তার নিজের উপর একটা জুলুম হইতো। কিন্তু একজন মজাদার আড্ডাবাজ হিসাবে বহু মানুষকে তিনি আন্দোলিত করতেন,
আনন্দ দিতেন, উৎসাহ যোগাতেন। এই আড্ডাবাজ হিসাবে আপনারা তাকে কে কিভাবে দেখেছেন কিছু কথা শুনতে চাই। সংক্ষেপে বলিয়েন যাতে আপনাদের আমি সময়টা বাঁচে আর কি। আমি যেটা বলবো যে তার মুখে আমি সবসময় একটা হাসি লেগে থাকতো, এটা আমি দেখেছি। এবং তাকে দেখে মনে হতো মানে একদম চিরসুখী একজন মানুষ। আমি অবশ্য সেই আজিজুল হক মানিকের কথা বলছি, যাকে আজ থেকে 35 বছরেরও বেশি সময় আগে দেখেছি। আপনি যদি বলেন তিনি আসলে প্রত্যেকটি জায়গায় মানে ওই যে প্রথমে বললাম না আমি যে তার মধ্যে নেতৃত্বের যে গুণ, নেতৃত্বের গুণের সবচেয়ে বড় দিকটা কি হচ্ছে, যেখানে যান সেই জায়গার মানে কমান্ড নিয়ে নেওয়া, সেই জায়গার সেন্ট্রাল ফিগার হয়ে যাওয়া, সেই জায়গার সমস্ত মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে চলে যাওয়া, এই জায়গা এই অডিয়েন্সের যত মানুষ আছে সবার আগ্রহ, উদ্দীপনা, উৎসাহ সমস্ত কিছু তাকে নিয়ে আবর্তিত হতো। এই যোগ্যতা তার মধ্যে খুব মানে কি বলবো খুব হাইলি ছিল, এবং যে কারণে তিনি এই সমস্ত জায়গায় নেতৃত্ব দিতে পেরেছিলেন। আড্ডার প্রধানতম যোগ্যতাটা মানে তিনি এটি ছিল যে তিনি তাকে কেন্দ্র করে আড্ডাটি গড়ে উঠত, আড্ডাটা জমে উঠত। যে কারণে যে সমস্ত জায়গায় তিনি আড্ডা দিতেন, যাদের সঙ্গ তিনি নিতেন, তারা সমস্ত মানে অডিয়েন্স তাকে নিয়ে আবর্তিত হতো, তাকে নিয়ে আন্দোলিত হতো। আমি তার সঙ্গে একটি সাংস্কৃতিক ফ্রন্টে কাজ করার সুযোগ হয়েছিল। এটি আপনারা জানেন, আপনি হয়তো আপনি বলতে পারবেন যে দিশারি শিল্পী গোষ্ঠী নামে একটি সংগঠন আছে সিলেটে। সেই দিশারি শিল্পী গোষ্ঠীর মাসে একটা কর্মশালা হতো। সেই কর্মশালায় তিনি ক্লাস নিতেন, আমিও ক্লাস নিতাম। মানে ক্লাস বলতে কি আমরা মানে এক ধরনের আড্ডার মতো করে কথা বলতাম। তো আলোচনা, হ্যাঁ আলোচনা করতাম, রাইট। তিনি বেশিরভাগ সময় থাকতেন এখানে, তিনি চয়েস করে আমাকে নিয়েছিলেন, তিনি বলেছিলেন আমাকে নেওয়ার জন্য। তারপর আয়োজকরা আমাকে দাওয়াত দিতেন, ওই রেগুলার যেতাম। আমি গিয়ে আমার আলোচনা করবার চেয়ে আমি আসলে যেতাম মানিক ভাইয়ের আলোচনা শুনবার জন্য। আমি মানিক ভাইয়ের আলোচনা কোন জায়গায় মিস করতাম না। এত সুন্দর করে, এত প্রাণবন্ত ভাবে তিনি সবাইকে কানেক্ট করতে পারেন, এঙ্গেজ করতে পারতেন, যে সবাই মানে একেবারে মজে যেত এখানে। আফজাল চৌধুরী যখন সংলাপ সাহিত্য সংস্কৃতি ফ্রন্টের চেয়ারম্যান, আসলে তো তিনি এটা প্রাণপুরুষ ছিলেন। আমি যখন সেক্রেটারি জেনারেল হলাম তখন আমার টার্গেট ছিল যে প্রতি বছর প্রতি সপ্তাহের অনুষ্ঠানটা আমি নিশ্চিত করব। তো 52 সপ্তাহেই আমরা অনুষ্ঠান করেছি। আল মাহমুদ আসতেন, কিংবা ভিক্টোরিয়া কলেজ থেকে, কারমাইকেল কলেজ থেকে বাংলার অধ্যাপক, এইভাবে ফজল শাহাবুদ্দিন, তারপরে আমাদের কবি আবু জাফর উবাইদুল্লাহ, নানা জন দেশের বিভিন্ন প্রান্ত থেকে। আমাদের নিজেদের মাঝে 2 জন বক্তা ছিলেন। যত বড় অতিথি আসুক তারাও শেষ পর্যন্ত বলতেন যে কবি আফজাল চৌধুরী এবং আব্দুল হামিদ মানিক যথার্থই বলেছেন, বা এদের বক্তব্য থেকে কুট করতেন। প্রধান অতিথি হয়েও তারা বলতেন যে আব্দুল হামিদ মানিক এই বলছেন সেই বলছেন। কিন্তু ব্যতিক্রম হলো শেষের দিকে আমি অনুষ্ঠানে আজিজুল হক মানিককে নিয়ে যেতাম, যে মানিক ভাইকে বলতাম, মানিক ভাই আপনি কিন্তু খুব সিরিয়াস কিছু দিতে হবে, নোট দিতে হবে, কথা বলতে হবে। মজার বিষয় হলো এর আগে যারা খুবই প্রশংসিত হতেন তাদের ডিঙ্গি আজিজুল হক মানিক এই জায়গাটা দখল করে নিলেন। একটা বিষয় হয়তো আমরা আলোচনা করছি, রম্য লেখক সৈয়দ মুস্তফা আলীকে তিনি ম্যাজিক আলী ডাকতেন। তার দেশে বিদেশে যেন মুখস্থই ছিল, চতুরঙ্গ, পঞ্চতত্র, চাচা কাহিনী, ভবগুরে, অবলীলা এইসব বলে যেতে পারতেন। তো রানা ভাই যেটি একটু আগে বললেন যে তার মধ্যে এক ধরনের হাসি লেগে থাকতো, হাসি লেগে থাকার একটা রহস্য আছে। রহস্যটা হচ্ছে কি, তিনি সবসময় তার মধ্যে কোনো বিরক্তি ভাব ছিল না। এত পরিশ্রম করছেন, সকাল থেকে হয়তো মধ্যরাত পর্যন্ত কাজ করেছেন, কিন্তু আমরা যেটা করি 1 ঘন্টা 2 ঘন্টা কাজ করার পরে এক ধরনের খেদুক্তি, একদম মানে বিরক্তি ভাব চলে আসে, খিটখিটে হয়ে যায় মেজাজ। ওইটা তিনি খুব সাংঘাতিক ভাবে ভারসাম্য রক্ষা করতে পারতেন। তার মেজাজ কখনো খিটখিটে হতে দেখিনি। সবসময় তিনি প্রত্যেকটা কাজকে এনজয় করতেন, উপভোগ করতেন, এবং উপভোগ করার মধ্য দিয়ে কাজগুলো সমাধান করতেন। সারাদিন কাজের মধ্যেই থাকতেন। যে কারণে সকালবেলা তাকে যে মেজাজে আমরা দেখতাম, দুপুরবেলা সেই মেজাজেই দেখতাম, রাতের বেলা মধ্যরাত পর্যন্ত তিনি যখন কাজ করছেন তখন একই মেজাজে তিনি কাজ করে যাচ্ছেন। যে কারণে তার সহকর্মীদের সঙ্গে তার কোনো মানে কোনো ক্ল্যাশ হচ্ছে না, কোনো ধরনের কোনো মানে অকওয়ার্ড সিচুয়েশন তৈরি হচ্ছে না।
সবার সঙ্গে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশেই তিনি কাজ করে যাচ্ছেন, এবং এই মেজাজের ভারসাম্য রক্ষাটা আসলে আমার মনে হয় তার নেতৃত্বে অপর একটি গুণ, আরেকটি গুণ, যেই গুণটি সমস্ত মানুষকে তার সঙ্গে কানেক্ট করে বা এনগেজ করার ক্ষেত্রে তাকে সহায়তা করে।